আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বন্দি খাঁচার পাখি। এই গল্পের 19তম পর্ব। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করুন আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি এখন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আপনি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। নিজের বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে সিকান্দার মির্জা। সামনে দাঁড়িয়ে আছে তার বিশাল পরিবার। সবার চোখে কৌতূহলের শেষ নেই। সোফায় বসে থাকা এই অল্প বয়সী যুবতীটি কে নিয়ে এলি? নীলুফার শ্বশুরের কর্মকাণ্ডে কিছুটা ক্ষিপ্ত। শুধু শুধু মানে কি এসব উদ্ভট ঝামেলায় জড়ানো? প্রত্যেকবার এমনই হয়, কোথা থেকে না কোথা থেকে এসব আপদ এ বাড়িতে তুলে আনে। আমার গার বাড়িটা কিছুদিন পর এতিমখানায় পরিণত হয়। শ্বশুরের এসব জনদরদি কর্মকাণ্ডে মনে ফোড়ন কাটলেও মুখে কিছুই বলার সাহস করতে পারে না। তাই তো নিজের ক্ষিপ্ত মনটা নিয়ে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে সোফায় বসে থাকা মেয়েটির দিকে। সিকান্দার মির্জার মেয়ে হীরামণি বাবার পাশে বসে প্রশ্ন করলো, মেয়েটি কে বাবা? চিনি বলে তো মনে হয় না, কোথায় থেকে আবার দৌড়িয়ে এনেছো? মির্জা কঠিন চোখে হীরামণির দিকে তাকায়। নিমেষে এই হীরামণি চুপ হয়ে যায়। দুটা ডাঙর ডাঙর ছেলে মেয়ে মা হওয়ার সত্ত্বেও আজও বাবার দিকে তাকিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করতে ভয় পায় এই মধ্যবয়স্ক মহিলা। ছোটবেলায় ভয় পাওয়ার স্বাভাবিক ছিল, কারণ বাবা একটু বেশি রাগী ছিল তার। কিন্তু এ বয়সেও বাবাকে এত ভয় পাওয়ার কারণ খুঁজে পায় না কেউ। হীরামণি ভীতু মুখানি দেখে তার মেয়ে হৃদি হঠাৎ করে হেসে ওঠে। যা দেখে হীরামণি তেলে বেগুনে জ্বলে ওঠে। মেয়ের দিকে কড়া চোখে তাকায়। মায়ের রাগ সপ্তম আসমানে দেখে হৃদিও মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে যায়। তা না হলে জানাজ ওরে মা জননী নিজের পিতার উপর উঠা রাগগুলো যে ওর উপরই ছাড়বে, তা আবার বই কি? এদিক দিয়ে একসাথে এতগুলো মানুষের তীক্ষ্ণ দৃষ্টি চন্দ্রা ঠিক হজম করতে পারছিল না। তাই তো লজ্জায় ভয়ে কিছুটা সংকুচিত হয়ে বসে আছে। এতগুলো মানুষের মধ্যে কারো কারো দৃষ্টি চন্দ্রার নিজের জন্য তিক্ততা অনুভব করলো। হয়তো অনেকেই বিরক্ত চন্দ্রার উপর। চন্দ্রা নিজেও চায়নি এখানে আসতে, কারণ ও জানতো ওর উপস্থিতিতে অনেকের কাছেই গ্রহণযোগ্য না। কিন্তু সিকান্দার মির্জা এক কথায় তার হুকুম জারি করলেন চন্দ্রাকে তার সাথে তার বাসায় যেতে হবে। চন্দ্রার আর কোনো উপায় ছিল না, সত্যি বলতে যাওয়ার কোনো জায়গাও ছিল না, আর না ছিল সিকান্দার মির্জার কথা অমান্য করার সাহস। কারণ এই বৃদ্ধ লোকটির চেষ্টায় আজ চন্দ্রা আবারও বেঁচে থাকার স্বাদ গ্রহণ করেছে। হৃদি অর্পিতার কানে ফিসফিসিয়ে বলছে, আপু দেখেছি মেয়েটি কত সুন্দর, একদম পরী সুন্দরী যাকে বলে। মুখে কোনো মেকআপ নেই, অথচ সৌন্দর্য যেন চুয়ে চুয়ে পড়ছে। অর্পিতা মুখে কিছু না বললেও মাথা নাড়িয়ে সায় দিল। হৃদির সব কথা নীলুফার কানেও এসেছে। হৃদিমার কথাগুলো যে একদম সত্য সে বিষয়ে কোনো সন্দেহ হয়নি। তবে যে এই বিষয়টি খুব ভাবাচ্ছে নীলুফারকে এখন। গলা কিছুটা খাকিয়ে এবার সিকান্দার মির্জা সকলকে চন্দ্রার সাথে পরিচয় করিয়ে দিল। তবে চন্দ্রার অতীতটা পরিবারের কাছে লুকিয়ে চন্দ্রাকে অবশ্যই আগে থেকেই ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। চন্দ্রার অতীত জানলে পরিবারের কেউ কেউ চন্দ্রাকে একদম ভালো চোখে দেখবে না, সে সম্পর্কে সিকান্দার মির্জা অবগত ছিল। তাই তো চন্দ্রাকে নতুন এক পরিচয়ের সকালের সাথে পরিচয় করিয়ে দিল। এরপর নিজের একমাত্র ছেলে মরহুম সাহেব মির্জার বিধবা নীলুফারকে চন্দ্রার থাকা খাওয়ার ব্যবস্থা করতে বলে নিজের রুমে চলে গেল। সিকান্দার মির্জা যাওয়ার পর ফারাজ, হৃদি, অর্পিতা যে যার রুমে চলে গেল, কারণ এসব বিষয় নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। নীলুফার অনিচ্ছা সত্ত্বেও কাজের মেয়ে রেনুকে ডেকে চন্দ্রাকে গেস্ট রুমে নিয়ে যেতে বল। চন্দ্র নীলুফারের কথা মতো রেনুর সাথে চলে গেল। নীলুফার বেগম চন্দ্রার যাওয়ার দিকে তাকিয়ে যখন ভাবনায় মশগুল ছিল, তখনই মোনার কথা তার চেতনায় ফিরে সেদিকে তাকায়। আপা মেয়েটি কে? এখানে রাখাটা কি ঠিক হলো? না মানে বাড়িতে দুইটা ইয়াং ছেলে থাকা অবস্থায় মেয়েকে রাখা কোনো সর্বনাশ না নিয়ে আসে?
তার উপর মেয়েটিকে দেখছেন সুন্দর বললে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর। এ ধরনের রাস্তায় মেয়েরা রূপে জালে সেলে ফাঁসাতে উস্তাদ, প্রচুর টাকা লোভী হয় এরা। আমার তো ভয় করছে কোনো অঘটন না ঘটে। নীলুফার নিজেও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে। চন্দ্রা মেয়েটির এখানে থাকা নিয়ে তারও ঘোর আপত্তি। তবে শ্বশুরকে কিছু বলা যাবে না, ব্যাপারটা তাকে অন্যভাবে সমাধান করতে হবে, যাতে সাপও না মরে আর লাঠিও না ভাগে। কিন্তু কাউকে কিচ্ছু বোঝানো যাবে না, তাই মোনার কথাটা ঘোরানোর চেষ্টা করো, কারণ মোনা কি বলতে আর বুঝতে চাইছে তা খুব ভালো করেই বুঝে গেছে। আরও আগেই নীলুফার, এমন কিছুই হবে না, তুমি শুধু টেনশন করছো মোনা। আমাদের বাড়ির ছেলেরা এমন না, ওদের একটা স্ট্যাটাস আছে, এত নিম্নমানের রুচি ওদের না। সে যতই বিশ্বসুন্দরী হোক না কেন, ফরাজের কথা বলতে পারছি না আমি এই মুহূর্তে, তবে আমার সাফারকে নিয়ে টেনশন নেই। মোনা বলল, তা ঠিক বলেছেন আপা, সাফারের উপর তো কত মেয়েই ঘায়েল, অথচ এ ছেলে ফিরেও তাকায় না। মুনার চেহারার একটা হতাশ বেশি এলো কেন জানি। আচ্ছা বাদ দাও ওসব, ইমরান কোথায়, কবে আসবে, কিছুই বলেছে? কালই চলে আসবে। সম্পর্কে ইমরান নীলুফার বেগমের ছোট্ট ভাই, আর মোনা তার বিবাহিত স্ত্রী। ছোটবেলায় ইমরানকে নীলুফার বেগমই সন্তান তুল্য লালন পালন করেছে, তাই বাকি সব ভাই বোনদের চেয়ে ইমরানের প্রতি টানটাও একটু বেশি। নীলুফার ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে নিজের কাছে রেখেছে। ছেলেরা করতে পারলে আমরা কেন পারবো না, এটা একটা গাঁজাখুরি আর চুটুলুকি প্রবাদ। সাফারের কথা শুনে আশেপাশের মানুষ সহ সাফারের বন্ধুরও চমকে গেল। অভ্র আশেপাশে একবার আর চোখে তাকিয়ে সাফারকে বলল, ভাই নেশা করছি আমরা। আবুল তাবুল বকছিস তুই, বাং টাং খেয়েছিস নাকি? চারপাশ তাকিয়ে দেখ, মেয়েগুলা কেমন শুকুরের ন্যায় তাকিয়ে আছে, পারে না আমাদের চোখ দিয়ে ছিঁড়ে খাবে। সাফার ঠোঁট দুটো প্রসারিত করে মিষ্টি একটা হাসি দিল। অভ্র মনে হলো হাসিটা মারাত্মক কিলার হাসি। অভ্র মেয়ে হলে কবে এই হাসিতে মরে লুটে যেত। তবে অভ্র এটাও জানে এই হাসিতে অনেক রহস্য লুকিয়ে আছে। বিনা মেঘে বজ্রপাত ঘরটার ছেলে সাফার না, তাই চুপ করে দেখতে লাগলো নেক্সট বোম কোথায় ফাটে। সাফার ওর কলেজের ফ্রেন্ড সুহেলের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল। এখন এসে ওর বাকি ফ্রেন্ডস অভ্র, নিশান্ত, জাবি, অরূপকে পেয়ে যায়। অ্যাজ ইউজুয়াল সবগুলো ফাংশন বাদ দিয়ে বিয়ার খেতে ব্যস্ত ছিল। সাফার একটু বিরক্ত প্রকাশ করে বলল, সবগুলো নেশাখোর তাহলে একসাথেই আছিস? আমি তো ভাবলাম হেরিকেন দিয়ে তোদের আজ খুঁজতে হবে পুরো মাঠ আমাকে। কেন রে ভাই, তোর এমন মনে হলো কেন? জাবির জিজ্ঞেস করল। চারপাশে মধু থাকতে মৌমাছির দল এখানে এসে আড্ডা করবে, তা ভাবতে একটু কষ্ট লাগে। সাফারের কথা শুনে সবাই বিকট হাসি দেয়। হাসি কোনো রকম থামিয়ে নিশান্ত বলল, ভাই বন্ধুর বাসররা আমাদের এমনিই হিংসা লাগছে। আজ একটা বউ নাই বলে বাসরটাকে কত মিস করছে জানিস। তাহলে বসে আছিস কেন, যা গিয়ে একটা বউ খুঁজে বের কর। এমন তো না তুই অনলাইনে অর্ডার করবি আর ডেলিভারি ম্যান তোকে এসে বলবে, স্যার আপনার বউ এনেছি, নিয়ে আমাকে উদ্ধার করুন। নিশান্ত একটা কেবলমার্কা হাসি দিয়ে বলল, এমন হলে কতই না ভালো হতো। আমি তো নতুন নতুন বউ অর্ডার করতাম। শালা ওটাকে বউ বলে, মাল বলে, বুঝছিস? হঠাৎ কিছু মেয়ে কণ্ঠ শুনে ওরা সবাই চুপ হয়ে সেদিকেই তাকাল। মেয়েগুলো যত সম্ভব বিয়ার চাইছে তাদের সাথে দাঁড়ানো ছেলেটির কাছ থেকে, কিন্তু ছেলেটি বারবার বোঝানোর চেষ্টা করছে এগুলো খুব স্ট্রং বিয়ার, একটা খেলেই নিজেকে আর সামলাতে পারবে না, তাই না খাওয়াই ভালো। কিন্তু মেয়েগুলা তর্কযুক্ত হয়েছে। একটা মেয়ে তো মুখের উপর বলেই দিয়েছে, ছেলেরা পারলে আমরা কেন পারবো না। সাফার এতক্ষণ চুপ থাকলেও এখন আর নিজেকে আটকাতে পারলো না। এক তো বিয়ার খাওয়ার জন্য তর্ক করছে মেয়েগুলা, তা আবার এমন গাঁজাখুরি প্রবাদ দেখি, তাই মেয়েগুলিকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। সাফারের এই ধরনের মন্তব্যে মেয়েগুলো ক্ষুব্ধ হয়ে তাকালো সাফারের দিকে। কাশ তো খাওয়ার মতোই ছেলে সাফার, তবে এই কাশ খাওয়া ছেলে তিতা কথা হজম করার মতো ধৈর্য থাকতে হবে সাথে, তা না হলে সাফারের সংস্পর্শেও আসা যাবে না। মেয়েগুলোকে নিজের দিকে এমন হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে সাফার কিছুটা বিরক্ত। মেয়েদের এমন নির্লজ্জভাবে তাকানো, এটা যেন ওর গায়ে একটা কাটা ধরে। সাফারের মতো মেয়ে মানেই লজ্জা দিয়ে আবৃত্তি করা এক লজ্জাবতী গাছ, যার চোখের দিকে তাকালে লজ্জায় নুয়ে পড়বে আর শুতে গেলে নিজেকে আরো সংকুচিত করে ফেলবে। কিন্তু আজকাল নারীদের মধ্যে এই দুটো জিনিস একদমই চোখে পড়ে না, তাই
তাই তো কোনো নারী ওর মনেও ধরে না। সাফার এবার এই মেয়েগুলোকে একটা শিক্ষা দিতে নিজের তিক্ত মুখের তিক্ত জবাব আবারও কামানের ন্যায় ছাড়ে। আমি কি রং কিছু বলেছি অপ্র? দেখ না কেমন একটা প্রবাদ, পুরুষ পারলে আমরা কেন পারবো না? এটা কি মানে? আমি বা তুই শুধু একটা শর্ট প্যান্ট পরে রাস্তায় বের হলাম, তাহলে মেয়েরাও কি এসব পরে বের হবে? প্রশ্ন তো তখন আমরাও করতে পারি, আমরা পুরুষ পারলে তোমরা পারবে না কেন? গলা উঁচিয়ে তো চিৎকার করে বলো সমান অধিকার চাই। তাহলে আসো সমান অধিকার দেই। আমি এখনই আমার কোট আর শার্ট খুলে ফেলছি, মেয়েদের দিকে তাকিয়ে তোমরা খোলা শুরু করে দাও। বেশি কিছু না, জাস্ট শাড়িটা খুললেই হবে। আসো, দূরে দাঁড়িয়ে আছো কেন? শাড়ি খুলতে খুলতে বলো আমরা নারী, আমরাও পারি, কামার। এরপর না হয় একত্রে সবাই মিলে বিয়ার গড়গড় করে করবো, কি বলো? সাফারের এমন বেগালাম কথায় মেয়েগুলো লজ্জায় আর ভয়ে ধৌড় দিল। তাদের কাশবয় যে এমন একটা বাস দিবে ওদের, তা তো কল্পনাও ভাবিনি। হয়তো এ জীবনে হয়তো আর সাফারের আশেপাশেও আর ঘুরবে না। মেয়েগুলোকে এভাবে দৌড়াতে দেখে সাফারের ফ্রেন্ডসরা এক একটা হাসতে হাসতে লুচে পড়ল। অব্র সাফারের কাঁধে হাত রেখে হতাশ হয়ে বলল, ভাই তুই পারিস বটে। এভাবে চলতে থাকলে তোর বাসর করে সাজাবার শখ এ জীবন আর পূরণ হবে না। আমার বলতো, মেয়ে দেখলি তুই এমন আগুনের ফুলকির মতো জ্বলে উঠিস কেন? সাফার হলো, বাদ দে তো, আমার এমন বেহায়া টাইপের মেয়ে একদমই পছন্দ না। তাহলে কেমন মেয়ে পছন্দ তোর? আমরাও শুনি, খুঁজে পেলে এনে দিব। অরূপ বলল। একটা স্টুপিড এর গ্লাস হাতে নিয়ে আনমনেই বলল সাফার, এমন মেয়ে হয়তো এখনো জন্ম হয়নি যে সাফার মির্জার মনে রাজ করতে পারবে বা সাফারের মাথায় চড়ে নেশা করে তুলবে। কেউ কিছু বলবে তার আগেই ওদের কড়া ফোন কাটতে সোহেল এসে কোমরে দু হাত রেখে দাঁড়াবে। কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বন্ধুদের জিজ্ঞেস করলো, কিরে তোরা নাকি আমার শালিদের কাপড় খুলতে বলেছিস? এটা কেমন অসভ্যতা? তোরা দেখি বাসর করার আগেই তালাক করে ছাড়বি আমার। শালিদের দালাল, এখানে কি করিস তুই? 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে ফুট, তা না হলে 1 মাসও বউর লোকে বাসর করতে দেব না। অপর কিছুটা ঝাঁঝালো কণ্ঠই বলল, জানিসই তো আমরা কেমন। সুহেলও জানে বন্ধুদের দল একটু ভারী এসব বিষয় নিয়ে। এরা শুধু মুখে বলবে না, করেও দেখাবে। তাই সময় থাকতে কেটে পড়াই ভালো, তা না হলে বাসর করার শখ এ জীবনও পূরণ হবে না। অনুষ্ঠান থেকে প্রায় রাত 11টার দিকে সাফার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাফার তখন নিজেও জানে না আজ থেকে ওর জীবন ওলটপালট হয়ে যাবে। যে নারীদেরও সম্মান দিয়ে কখনো কথা বলা তো দূরে থাক, নিজের ইগনোর টেলায় পাত্তাও দেয়নি, নিজের হ্যান্ডসাম হওয়ার অহংকারের সেই ইগোস্টিক সেলে অহংকার শেষ হওয়ার সময় এসে পড়েছে। কোনো নারী নিজের সংস্পর্শে আসার সুযোগ না দেয়ায় যুবক নিজে পুরে ছাড়কার হবে কারণ সামান্য একটু সান্নিধ্য পেতে। যে পুরুষটির প্রেমে পড়ে হাজারো যুবতী নিজেকে বিলীন হতে রাজি, সে পুরুষ অবশেষে বিলীন হবে এক অপরিচিত নারীর প্রেমে। নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে রাতে ভরা আকাশের দিকে তাকিয়েছি। রাতের এই ভরা তারা আকাশ আমার বাল্যকাল থেকে পছন্দ। তাই তো আগে যখনই সময় পেতাম রাতের এই তারা ভরা আকাশের সাথে গল্প মেতে উঠতাম। মাঝে মাঝে তো হাত দিয়ে হদূরে তারাগুলোকে ছুঁয়ে দিতে মন চাইত, কিন্তু এরপর আফসোস হতো, কেন তারাগুলো ছুঁয়ে দেওয়া এত অসাধ্য? সবার কাছে যেখানে চাঁদ পছন্দ, সেখানে আমি কেবল তাদের রূপে মুক্ত। মাঝে মাঝে ভাবি আমার আচরে একটা সুখ তারা খসে পড়তো, তাহলে খুবই অসুবিধা হতো এই আকাশে। অবশ্যই না, এত তারার মেলে একটি তারা আমার কপালে আসলে কি বা যেত? আমাকে কেউ যদি প্রশ্ন করতো, তোর কি চাই জ্যোৎস্না রাতের চাঁদ নাকি আকাশের বুকে তারাদের স্বামী না, তাহলে হয়তো এক বাক্যে বলে দিতাম, আমার একটা সুখ তারা চাই। হাজারো তারাগুলোর মধ্যে আমার শুধু একটা সুখ তারা হলেই চলবে। কিন্তু এই শহরে আকাশটা কেমন যেন গোল, তাই তো তারাগুলো কেমন ক্ষয়ে যাচ্ছে। দু একটা তারা ছাড়া কিছুই চোখে পড়ে না। তাহলে মিলবে কিভাবে আমার সুখ তারা? চন্দ্রা চোখ বন্ধ করে মনে মনে একটা সুখ তারা চাইল উপরওয়ালার কাছে। হঠাৎ গাড়ির বিকট শব্দে চমকে বাড়ির ছাদের দরজার সামনে তাকালো। শু করে দুটো গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করলো। প্রথম গাড়ি থেকে কয়েকজন লোক বের হয়ে দ্বিতীয় গাড়িটির দরজা খুলে ধরল। একজন সুদর্শন যুবক ফোনে কারোর সাথে কথা বলতে বলতে বের হলো। যুবকটিকে দেখে হয়তোবা বোঝাই যায় না
তা জানা নেই, তবে যুবকটির মাথায় মেয়েদের মতো চুটি দেখে কিছুটা হতভম্ব। যুবকটি তার সব চুল একত্রে করে পেছনে একটা জুটি করে রেখেছে। বোঝাই যায় চুল অনেক বড়, তাই হয়তো জুটি করেছে। কিন্তু কথা হলো কেন, যুবকটিকে দেখে তো চন্দ্রার বড় লোকই মনে হলো। তাহলে সামান্য চুল কাটার কি পয়সা নেই এই ব্যক্তি? চন্দ্রার মনে হলো যুবকটি হয়তো এই বাসারই সদস্য। মনে পড়েছে দাদু জানি কার কথা জিজ্ঞেস করেছিল রাতে খাবার টেবিলে বসে, কি নাম যেন চন্দ্র মনে করার চেষ্টা করল। ও মনে পড়ে, সাফার মির্জা, দাদুর একমাত্র নাতি। যেমন অদ্ভুত মানুষ তেমনি অদ্ভুত নাম। সাফার ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে ঢুকছিল। ঠিক তখনই চোখে পড়ে বাড়ির নিচতলার গেস্ট রুমের বারান্দায় লাইটের আলোয় পড়েছে। সাফার নিজের হাতের রিচ ঘড়িটি দেখে নিল। রাত পড়ায় 12টা। এত রাতে গেস্ট রুমে কে? সাফার বাড়ির ভেতরে গিয়ে সোজা গেস্ট রুমে চলে গেল। রুমে দরজা খোলা ছিল, বাতিও জ্বালানো ছিল, তবে বারান্দার লাইট নিবানো। সাফারও গুটি পায়ে বারান্দার সামনে গিয়ে থমকে গেল। একটা মেয়ে বালকনিতে দাঁড়িয়ে আছে, সাফারের পিছনে দাঁড়িয়েছিল বলে বাতাসে উড়ে এসে মেয়েটির চুলগুলো বরংবার সাফারের মুখে এসে বাড়ি খায়। সাফার বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তখনই মনে হলো কিছু একটা গ্রান নাকে বারবার সুরসুরি দিচ্ছে। সাফার বুঝতে পারলো এই গ্রানটি তার সামনে দাঁড়িয়ে থাকা এই নারীর চুল থেকে আসছে। হঠাৎ কারো উপস্থিতিতে আওয়াজ হলো। পিছনে ঘুরে তাকায় চন্দ্রা। সাফারকে নিজের এত কাছে দেখে পিলে চমকে ভয়ে দুকদম পিছিয়ে চলে যায়। সাফার যখন চন্দ্রার চুলের গ্রান বিভোর হয়ে চোখ বন্ধ করেছিল, তখনই কিছু একটা শব্দ পেয়ে চোখ খুলে থমকে যায়। শুধু সাফার নয়, সময়ও যেন থমকে গেল। সাফারের ভেতরে হঠাৎ আসা এই ঘূর্ণিঝড়ে সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা এই ডানাকাটা পরীটাকে দেখে সাফারের হৃদয় তীব্র এক অনুভূতিতে ভরে গেল। হার্টবিট বেড়ে গেল, বুকের ভেতরে শুরু হয়ে গেল এক ধুকধুকানি। বালকনির বাতি নিবানো, কিন্তু গ্রিল দিয়ে আসা চাঁদের আফসা আলোয় মুখখানিতে স্নিগ্ধতা ছেয়ে আছে মেয়েটি। সাফার নিজের কল্পনায় এতটাই বিভোর ছিল যে চন্দ্রাকে ওর কোনো কল্পনার দেশে মায়াপরি মনে হলো। এই মায়াপরি ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছাও মনে জাগলো। এক কদম এগিয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে নিলে চন্দ্রা জোরালো কণ্ঠে সাফারের সান্নিধ্য ফিরে পেল। সাথে সাথেই দুকদম পিছিয়ে নিজেকে সংযত করে দৃষ্টি সরিয়ে ফেলল। তার মানে এটা কল্পনা না সত্যি? এটা ভেবেই সাফারের মুখে এক চিলতেই হাসিও ফুটে উঠল। হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে নিজের দৃষ্টি আবারও ছুঁড়ে মারল সামনে দাঁড়ানো এই যুবতীর দিকে। পাগার চাউনি ছিল সাফারের। চন্দ্রা তাই বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারল না। চোখ নামিয়ে ভয়ে কেমন সিটে গেল দেওয়ালের সাথে। শান্ত কণ্ঠ কিন্তু কিছুটা ধরালো সরে সাফার বলল, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি জাস্ট তোমাকে ভ্রম মনে করে ছুঁতে চেয়েছিলাম। আমার কোনো খাবার উদ্দেশ্য ছিল না। সাফার চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, কিন্তু কিছু একটা মনে করে আবারও থেমে গেল। পিছনে ঘুরে আবার সাদা ধবধবে সালোয়ার কামিজ পরিহিত যুবতীর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, নাম কি তোমার? চন্দ্রা ভেবেছিল সাফার চলে গেলে, তাই বুকে হাত দিয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করেছিল নিজেকে। হঠাৎ নিজের রুমে একজন অচেনা পুরুষকে দেখে চন্দ্রা ভয়ে পড়ে জমে গিয়েছিল। শ্বাসটা যেন গলায় আটকেও ধরেছে। এই চিন্তায় কারো নতুন চালে আবার পা ফেলে দেয়নি তো? কিন্তু সাফারের আচরণে কিছুটা হলেও চিন্তামুক্ত হলো। আশঙ্কা যেন কিছুই নেই। বারবার নিজের মনকে সান্ত্বনা দিতে লাগলো। তখনই বিশাল দেহের বিশিষ্ট সেই পুরুষালী কণ্ঠ আবারও আটকে উঠল। চোখ ঘুরিয়ে দরজার সামনে এখনো সাফারকে দাঁড়িয়ে থাকতে দেখে গেল। সাফারের প্রশ্নটা হয়তো চন্দ্রার কানেই যায়নি। চন্দ্রা ভয় আর লজ্জায় মিশ্রিত মুখখানি দেখেই সাফার বুঝে ফেলল। তাই যে কাজ ও কখনো করে না তা আওয়াজ করলো। দ্বিতীয়বার একই প্রশ্ন করলো, নাম কি তোমার? তবে এবার কণ্ঠে কিছুটা তেজ ছিল বেশি, কিন্তু চন্দ্রার কাছে কণ্ঠটিতে কিছুটা আদেশের সুরে মনে হল। তাই কিছুটা কাপা কণ্ঠে জবাব দিল, চন্দ্রাবতী। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর সাফারকে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আজ আসি, দেখা হবে নতুন পর্বের সব। আল্লাহ হাফেজ।